নমস্কার, আমি রূপসী হালদার। এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি ছায়া সম্রাট, লিখেছেন সিমি চৌধুরী। পর্ব 2। ঢাকা শহরের অভিজাত এলাকা তেজগাঁওয়ে দাঁড়িয়ে আছে পাশাপাশি দুটি ডুপ্লেক্স বাড়ি। আদর্শে আলাদা কিন্তু আত্মা একই শিকড় দিয়ে গাঁথা। এই দুই প্রাসাদোন্মত্ত গৃহকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল প্রাণময় যৌথ পরিবার। আর ঠিক সেই কেন্দ্রবিন্দুতেই জলজল করছে একটি নাম, খন্দকার হাউস। সন্ধ্যার আকাশ যখন ধূসর হয়ে আসে আর পাখিরা নিড়ে ফেরে, তখন বাড়ির উঠানে পুরনো আম গাছটার নিচে একটি কাঠের দোলনায় ধীরে ধীরে দুলতে থাকেন এক বৃদ্ধ নারী, জাহানারা বেগম। তার চোখে জীবনের সব ঋতুর ছাপ, ঠোঁটের কোণে এক মায়াময় প্রশান্তি। বয়স 80 হলেও তার কণ্ঠে এখনো অবিনশ্বংবাদী প্রভাব। একটিমাত্র মাথা নাড়াতেই পরিবারের বড় থেকে ছোট সবাই দিক পাল্টায়। এই খন্দকার বাড়ির শেকড় তার হাতেই ধরে গড়ে উঠেছে। জাহানারা বেগমের 2 ছেলে, আজিজ খন্দকার, আলতাফ খন্দকার, দুজনেই ব্যবসায়ী জগতে সুপরিচিত নাম। একসময়ে যারা কর্পোরেট সভার স্যুট টাই পরে প্রবল অভিজাত্যে হাঁটতেন, আজ তাদের চুলেও কিছুটা পাক ধরা, চেহারার দায়িত্ব হস্তান্তরের ছাপ। বিশেষ করে আজিজ খন্দকার এখন তার ব্যবসার ভার ছেলেদের কাছে তুলে দিয়েছেন, খানিকটা স্বস্তিতে আছেন। আজিজের স্ত্রী নাজনীন খন্দকার যেন এই বাড়ির শোভা ও শৃঙ্খলার প্রতীক। মৃদুভাষিনী পরিবারটি আর অবিশ্বাস্য রকমের গৃহিণী। তার সন্তান 4 জন, কিন্তু এখানেও এক বিস্ময়, 4 যমজ সন্তান। একই বয়সে দুইটি করে 4টি আলাদা সন্তান, 4টি আলাদা সত্তা, 4টি ভিন্ন চরিত্র। প্রথম দুজন মায়ান আর মাহিদ। মায়ান আভিদ খন্দকার, বড় ছেলে, 28 বছর বয়স, পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার চোখে যে শাসন, তা আবার দাদির চোখে অপার স্নেহের ধুয়ে দেয়। সবার সাথে জাহানারা বেগম কঠোর হলেও মায়ানের কাছে তিনি নরম তুলোর মতো মানুষ। আদর্শবাদী, ন্যায়নিষ্ঠ আর ব্যক্তিত্বের যেন কঠিন ইস্পাত। মায়ান আভিদ খন্দকারের বাড়ির গর্ভ সে, যার নাম বলেই এলাকার মানুষ মাথা নিচু করে শ্রদ্ধায়। মাহিদ মায়ানের বয়স সমান সমান হলেও মনোজগৎ সম্পূর্ণ আলাদা। মাহিদ চুপচাপ, মাপা কথার মানুষ, বাস্তববাদী এবং নিখুঁত সংগঠক। বাবার ব্যবসা, তার ওপরে সবচেয়ে বেশি ভরসা। যে কোনো অ্যাকাউন্ট, বাজেট কিংবা মাল্টিমিডিয়ার প্রোডাকশনের জন্য তার কাছেই যেন খেলনার মতো সহজ। এরপর আসে 2 বোন, মোহনা আর মেহুল। এরা মায়ানের থেকে গুণে গুণে 10 বছরের ছোট। দুজনে ইন্টার থেকে 2nd ইয়ারে পড়ে, বয়স 18। কিন্তু তাদের মধ্যে যে এক সোনালী আর রূপালী দৈত্য চরিত্র। মোহনা সাহসী, স্পষ্টবাদী, তার চোখের আত্মবিশ্বাস। অন্যদিকে মেহুল নরম, অনুভূতিপ্রবণ, কারো একটু ধমকেই চোখে পানি জমে যায়। তাদের খুনসুটিতে মেতে থাকে পুরো খন্দকার বাড়ি। এই বাড়ির আরেক অধ্যায় আলতাফ খন্দকার, আজিজ খন্দকারের ছোট্ট ভাই। একসময় ভাইয়ের ব্যবসায়িক সঙ্গী হলেও আজ জীবন তাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। স্ট্রোকের পর শরীর আর সাড়া না দিলেও মন থেমে থাকেনি। কথা বলা, নিজের হাতে খাওয়া, কাজ সব করতে পারেন, একমাত্র হাঁটা চলা ছাড়া। তার স্ত্রী মোর্শেদা খন্দকার নিঃশব্দে সংসারে ছায়া হয়ে থাকেন পাশে। আলতাফ খন্দকারের 2 সন্তান, পাপ্পু আর প্রীতি। বড় ছেলে পাপ্পু, বয়স 16, SSC পরীক্ষার সামনে, কিন্তু মন বইয়ের চেয়ে বাইরের দুনিয়ায় বেশি। চঞ্চল, উড়নচণ্ডী, পরিবারে কাউকে ভয় পায় না, একমাত্র মায়ানকে ছাড়া। আর এই 2 পরিবারের আদরের ধন প্রীতি, মাত্র 5 বছর বয়স, সারাক্ষণ ঘুরে বেড়ায় পুতুল নিয়ে। যদিও বাড়ি 2টি, কিন্তু রান্নাঘর একটাই। একটা দীর্ঘ টেবিলে প্রতিদিন সবাই একসাথে খায়। সকালে নাস্তা, দুপুরের ভাত, রাতের ডিনার। এমনই একত্রে হাসে, একত্রে কাঁদে। এই বাড়ির দরজা খোলে না জাহানারা বেগমের অনুমতি ছাড়া। গেটের রক্ষীও জানে তার একটা ইশারা মানেই হুকুম। এই বিশাল পরিবারের মূল চালিকা শক্তি তিনি। খন্দকার হাউস শুধু একটি পরিবার না, এ যেন একটি প্রতিপূর্ণ জগৎ, যেখানে রক্তের বাঁধন সময়ের পরীক্ষায়
পরিণত হয়েছে ভালোবাসার দুর্গে। সেই ভালোবাসার দুর্গ আজ যেন বিষাদের ছায়া নেমে এসেছে। বাড়ির বড় ছেলে মায়ান আভিদ খন্দকার এখনো বাড়ি ফেরেনি। চারদিকে ফজরের আজান পড়ে গেছে। শহরের পূর্ব আকাশে হালকা আলো ফুটছে, পাখিরা ডেকে উঠেছে। দিন শুরু হচ্ছে ধীরে ধীরে, কিন্তু খন্দকার ভিলা জুড়ে যেন অন্ধকার জামার বেঁধে আছে। আজকের ভোরটা অন্যরকম। সারা রাত কেটে গেছে, কেউ চোখের পাতা এক করেনি। এমনকি ছোট্ট প্রীতিও জেগেছিল মায়ানের অপেক্ষায়। কিন্তু অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগেই বড়বার কোলে ঘুমিয়ে পড়েছে। বাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জাহানারা বেগম সোফায় বসে 2 হাত জোরে করে রেখেছে। তার মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত এক চিন্তার ছাপ। বুকের ভেতর কোনো এক অদৃশ্য মোনাজাত যেন জপে চলেছে নীরবে। নাজনীন খন্দকার তার পাশে বসে থাকলেও মনে মনে অস্থির হয়ে উঠেছেন বারবার। শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে বললেন, আম্মা, আপনি গিয়ে নামাজটা পড়ে একটু শুয়ে পড়ুন। সারা রাত জেগেছিলেন, একটু রেস্ট করুন। মায়ান ফিরলেই আপনাকে জানিয়ে দেব। জাহানারা খন্দকার কিছু বললে না, শুধু মাথা নাড়িয়ে চুপ করে থাকলেন। মোহনা মেহুল ও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে সোফায় হেলান দিয়ে। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে বেজিয়ে উঠল ল্যান্ড ফোনটা। মুহূর্তে সবাই চমকে তাকালো ফোনটার দিকে। মাহিদ জাহানারা বেগমের দিকে তাকাতেই উনি ইশারা করলেন কলটা রিসিভ করতে। মাহিদ দ্রুত উঠে গিয়ে ফোনটা কানে লাগালো। হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, মায়ান, ক্লান্ত কিন্তু শান্ত গলা। মাহিদ, আমি জানি তোরা সবাই আমার চিন্তায় অস্থির হয়ে আছিস। এখন কোথায় আছি, কি করছি এসব প্রশ্ন করিস না, আমি উত্তর দিতে পারবো না। তোকে একটা ঠিকানা দিচ্ছি, একটু আসতে পারবি? মাহিদের মুখে যেন প্রাণ ফিরে এলো। মাহিদ সকলকে মায়ানের কথা বলে ইশারা করতে ঘরের প্রতিটা মুখে ছাপিয়ে পড়ল অস্থির রেখা। এরপর মাহিদ মায়ানকে উদ্দেশ্য করে বলল, তোকে খুঁজে সবাই অস্থির হয়ে আছে, কোথায় আছিস কে জানে। আচ্ছা, প্রশ্ন করতে যেহেতু বারণ করেছিস, করবো না। ঠিকানা দে, আমি এখনই রওনা দিচ্ছি। লেক রোডের পাশের একটা নির্মাণাধীন ফ্ল্যাটে, নাম সায়রা হাইটস। ওটার দোতলায় আছি। আমি একা না রে, একটা মেয়েকেও নিয়ে আছি। ওর অবস্থা খুব খারাপ। প্লিজ দ্রুত আয়, আর আসার সময় বাড়ির গাড়িটা নিয়ে আসিস। মেয়ে? কোন মেয়ে বলতো? কোনো ঝামেলা ফেসেছিস? দেখ ভাই, তুই নিজে ফাঁসছিস ভালো কথা, আমাকে আবার অযথা এসবে জড়াস না প্লিজ। মায়েদের কণ্ঠে উদ্বেগের ছায়া। মায়নোর কথায় রেগে গিয়ে বলল, আবে মাতারি, এত কথা বলিস কেন? তুই চলে আয়, আসলে নিজের চোখেই দেখতে পারবি। তাড়াতাড়ি চলে আয়। এ কথা বলে মাহিদকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। মাহিদ ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। জাহানারা বেগম তখনও চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। ওনার চাহনি দেখে মাহিদ বলল, ভাইয়া নাকি প্রবলেমে পড়েছে, তাই রাতে ফিরতে পারেনি। এখন আমাকে ঠিকানা দিল, ডাকলো সেখানে। আমি কি যাবো দাদি? জাহানারা বেগম কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, এটা কোনো প্রশ্ন হলো নাকি? যাবে নাকি? ছেলেটা সারা রাত বাড়ি ফেরেনি, এখন কল করে বলল বিপদে আছে। তাহলে যাবে না কেন? এক্ষুনি যাও। আর হ্যাঁ, গাড়ি নিয়ে সাবধানে যাস, আর ওকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসিস। নানজিন খন্দকার চুপ করে রইলেন। তার চোখে যেন হাজারো প্রশ্ন জমে রয়েছে, আশা, ভয়, প্রার্থনা সব মিলে একত্র। কোথায় আছে তার ছেলেটা? কোন বিপদে পড়েছে কে জানে? মায়ের মন কিনা কুকাইছে খুব। মায়েদার কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। কিছু এই মুহূর্ত তার একটি দায়িত্ব, ভাইয়ের পাশে দাঁড়ানো। নির্মাণাধীন সেই আধা তৈরি ফ্ল্যাটের দোতলায় এখনো গাদা গাদা করে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। টহলদার, দোকানদার, পথচারী আর 2-1 বয়স্ক মানুষ, যারা নিজেদের সমাজরক্ষক বলে মনে করেন। বিয়ে পড়ানোর পরও ওরা মায়ান আর অনুকে ছাড়েনি। তারা বলেছে, মায়ান পরিবারের কেউ না এলে মায়ান ও মেয়েটিকে ছেড়ে দেওয়া যেতে পারে। মায়ান নিচে বসে আছে একটা পাটির ওপর, ফ্ল্যাটের পিলারের সাথে হেলান দিয়ে। আর সেই মেয়েটি রাতে ওর দিকে অবিশ্বাস নিয়ে তাকিয়েছিল, সেই ভীত নিজস্ব অনু এখন ওর কোলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে কান্না, আতঙ্ক আর ঘোরের মধ্যে যাকে স্পষ্টভাবে অনুকে দেখার সুযোগ হয়নি মায়ানের, কিন্তু এখন যেন ওর দিকে তাকিয়ে চোখ সরাতে পারছে না মায়ান। অনু দেখতে সুন্দর না, শ্যামলা গায়ের রং, চোখের নিচে হালকা গর্ত, ঠোঁট শুকিয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, একটা অগোছালো ঝুঁটি বাঁধা, একটা পুরনো ব্যান্ড দিয়ে। চুল ধুলোর স্তর জমে গেছে। রাতে হয়তো ওই ছেলেগুলোর থেকে নিজেকে সেভ করতে এমনটা হয়েছে, কিন্তু চুলের অবস্থা দেখে মনে হচ্ছে যেন অনেকদিন পরিষ্কার করা হয়নি। মাথার চুলগুলোতে ময়লা লেগে যেন কাকের বাসা বুনো হয়ে গেছে।
একই অবস্থায় দেখে এত মানুষের মধ্যে ফিক করে হেসে ফেলল মায়ান। একা একাই বিড়বিড় করতে লাগলো, এই মেয়েটি নাকি আমার বউ, ডিএসপি মায়ান আতিফ খন্দকারের বউ। ভাবা যায়? বাহ! এগে যদি আমি এই অবস্থায় বাড়ি নিয়ে যাই তাহলে নির্ঘাত সবাই বলবে আমি কোনো রাস্তার পাগলিকে ধরে নিয়ে বিয়ে করেছি। ওর হঠাৎ এমন হাসির কারণ সামনে দাঁড়ানো লোকগুলো বুঝতে না পারে কেমন ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। ওদের দিকে চোখ পড়তেই মায়ান হাসি থামিয়ে দিল, শুধু তাকিয়ে রইল অনুর দিকে। ওকে এই অগোছালো বিন্যস্ত মুখের মাঝেও কেমন যেন সুন্দর লাগছে মায়ানের চোখে। ভবিষ্যতের প্রতিটি প্রশ্ন, প্রতিটি অনিশ্চয়তা যেন এই মুখের পাশ কাটিয়ে যায় কিছুক্ষণ। মায়ানের বুকের ধুকপুক শব্দের মতো সময় কাটছে। এই মেয়েটি তো সেই যে রাতে ওর দিকেই তাকিয়ে বলেছিল প্লিজ আমায় ছেড়ে দিন, যে নিজের শরীরটা সরিয়ে রেখেছিল একটা ভয় আর ঘৃণায় মিশেলে। আর এখন সে নিজস্ব মাথা রেখে শুয়ে আছে মায়ানের কোলেই, ঘুমিয়ে আছে অচেনা আর নিরাপত্তায়। মায়ানের হাত আপন মনে এগিয়ে যায় অনুর চুলগুলোর দিকে। হাত দিতে গিয়েও হঠাৎ হাত থেমে যায় মাঝপথে, আবার চুপচাপ তাকিয়ে থাকে সে অনুর দিকে। আবিষ্কার করে নতুন অনুরাগ পরিচয়, যার কারোর নাম ছিল না, কিন্তু এখন সে হয়ে উঠেছে মায়ানের জীবনের এক অনুচ্চারিত প্রতিশ্রুতি। সকালের আলো পিলারের ফাঁক পড়ে গেল অনুর মুখে। তা দেখে মায়ের মনে হয় অন্ধকারের শেষ প্রান্তে এই মেয়েটি যেন এক ভাঙ্গা প্রজাপতির ডানা, যাকে এখন শুধু একটু সময়, একটু যত্ন আর অনেক ভালোবাসা দিলেই সে আবার উঠতে যাবে মুক্তির আকাশে। এই মুহূর্তে সে একজন পুলিশ অফিসার না, সে একজন মানুষ যে এখন ভাঙাচোরা এক আত্মাকে আগলে রাখার একটা শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ওদের চারপাশে ছাড়িয়ে থাকা প্রশ্ন, সন্দেহ, অকারণ নীতিবোধ সব কিছু যেন চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ এক মাঝবয়সী লোক সামনে এগিয়ে এসে বলল, বাবা, মেয়েটার তো জ্ঞান নেই, দাও ওকে ঘরে নিয়ে শুয়ে দিই, পরে তোমার বাড়ির লোকজন এলে না হয় তুমি তোমার বউকে নিয়ে যাইও। ঘরে একটা নিস্তব্ধতা নেমে এলো, সবাই একে অপরের মুখের দিকে তাকায়। মায়ান এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এবার আর নিজেকে সামলে থাকতে পারলো না। ওর ভেতরের আগুন যেন ছড়িয়ে পড়লো সারা শরীরে। কোলে থাকা অনুর নিথর শরীরটার দিকে তাকিয়ে ব্রজের মতো গর্জে উঠল সে, অনেক হয়েছে আপনাদের এই ছেলে মানুষই, এবার থামুন। কিছুক্ষণ আগেই তো তাকে আমার লাইফে গুছিয়ে দেওয়া হয়েছে, পাগল হয়ে যাচ্ছিলেন তাই না? এখন কি সে ঠিক ছিল? এখন আপনাদের মনে হচ্ছে মেয়েটির জ্ঞান নেই। জোর করে একটা মেয়ের মতামত না নিয়েই তাকে যখন আমার সাথে জুড়ে দিলেন, তখন কোথায় ছিল আপনাদের এই বোধ? এখন তো আমার বউ এটা, রাইট? এখন আমি যা বলবো তাই নিশ্চিত আপনারা বিশ্বাস করবেন। তাহলে শুনুন, আমি আবার বলছি, আমি ওর কোনো ক্ষতি করিনি, আমি না ক্ষতি করতে এসেছিলাম। সে আরও গর্জে উঠে বুক চিতিয়ে বলল, আমি কে জানেন? আমি মায়ান ওয়াদিক খন্দকার গ্রুপের এস্ট্রিজ এর মালিক আজিজ খন্দকারের বড় ছেলে। আমি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও সার্কিটের ডিএসপি অফিসার। মায়ানের মুখে এমন কথা শুনে কয়েকজন থমকে গেল, কারো মুখে আতঙ্ক, কারো চোখে অনুশোচনা। মায়ান থেমে নেই। এই মেয়েটিকে আমি যখন পেয়েছি তখন 3 জন পশু ওকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছিল, ওদের হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে এনেছি। তখন কেউ ছিল না মেয়েটিকে বাঁচানোর। যেই আমি ওকে বাঁচালাম তখন আপনারা সকলে চলে এলেন, সবাই সাধু হয়ে উঠলেন, কেউ একবার আমাকে কথা বলার সুযোগও দিলেন না। এই আপনাদের মতো কিছু সুবিধাবাদী মানুষের জন্য যারা দোষী তারা পার পেয়ে যায়, আর নির্দোষীরা আসামির কাঠগড়ায় দাঁড়ায়। মায়ান এবার চোখ সরিয়ে তাকালো সেই লোকটির দিকে, ওনাকে ঘরে নিয়ে যেতে চেয়েছিল। তার দিকে আঙুল তুলে গর্জে উঠে বলল, এই মেয়েটি আমার স্ত্রী, ওকে আমি আগলে রাখতে পারি, ওকে ঘরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বিয়ে যেহেতু করেছি সেই অনুযায়ী বউকে আগলে রাখতেও পারবো। সে বিয়েটা যেভাবেই হোক আর যাই হোক, এখন সে আমার স্ত্রী। এই মুহূর্তে যদি কেউ ওর গায়ে একটা আঙুলও ছোঁয়ায় তাকে এখানে পুঁতে রেখে দেব। সে যদি আমার বাবার বয়সীও হয় তবুও তাকে আমি ছাড় দেবো না। লোকটা পিছু হটলো, চেহারায় হঠাৎ ভয় আর লজ্জার মিশ্র অনুভব হলো। এত কিছু হয়ে যাচ্ছে তবুও অনুর কোনো জ্ঞান নেই। সে এখনও মায়ানের কোলে বিড়ালের মতো গুটিসুটি মেরে আরামে ঘুমাচ্ছে। মায়ানের চোখ এখন শুধু কঠোর নয়, ভেতরে প্রবল মমতা, প্রতিজ্ঞা আর একটা স্পষ্ট বার্তা, এই মেয়েটি এখন থেকে আমার পৃথিবী, আর তার প্রতি বিন্দু পরিমাণ অবিচারও আমি সহ্য করব না। ফ্ল্যাটের ভেতর থেকে কেউ আর শব্দ করলো না। ঠিক সেই সময় নিচ থেকে একটা গাড়ি এসে থামলো। সবার দৃষ্টি ছুটে গেল জানলার দিকে। কেউ একজন দেখে বলল, ওই যে মনে হয় আপনার বাড়ির লোক চলে এসেছে।
মুহূর্তখানেকের মধ্যে সিঁড়ি বেয়ে ওপরে উঠল মাহিদ। চোখ মুখে দুশ্চিন্তা আর তীব্র ক্লান্তির ছাপ। দ্রুত চারপাশটা একবার স্ক্যান করে নিয়ে দোতলায় এসে চুপচাপ দাঁড়িয়ে গেল। ওর চোখে প্রথমে আটকে গেল মায়ানের ওপর, ক্লান্ত ধুলো মাখা কিন্তু চোখে আগুন। আর তারপর নজর পড়ল মায়ানের কোলের ঘুমন্ত অনুর ওপর। সাথে সাথে মাহিদের চোখের পাতা কেঁপে উঠল। ঠোঁটের ফাঁক হয়ে বেরিয়ে এলো একটা শব্দ, ভাইয়া। মায়ান তাকালো মাহিদের দিকে। মাহিদের মাথায় একটা টুপি, মুখে যেন নিজের চরিত্র আটকে রাখছে ইচ্ছে করে। এমন সময় দুই ভাইকে দেখে একই রকম, এতটাই যে মাঝে মধ্যে নিজেরা নিজেদেরকেই ধাক্কা খেয়ে যায়। আর বাইরের মানুষের বিভ্রান্তি তো নিত্যদিনের ঘটনা। আজকে যে এখানে মায়ানের সাথে ওকে দেখে কেউ বিভ্রান্তিতে না পড়ে, তাই মাস্কের টুপি দিয়ে নিজেকে হাইড করে রেখেছে সে। মাহিদ একটাও প্রশ্ন করল না। নিচে ভাঙা গাড়ি আর এখন অচেনা মেয়েটাকে মায়ানের করে দেখে এত মস্তিষ্ক স্পষ্ট বুঝে গেছে কিছু একটা ঘটনা ঘটেছে, আর সেটা এমন কিছু যা ভাষার প্রকাশযোগ্য নয়। আর এখন সময়ও নয় কিছু প্রশ্ন করার। মায়ানও কিছু বলল না। হঠাৎই সেই ঘুমন্ত অনুকে করে তুলে নিল। কোনো দ্বিধা নয়, লজ্জা নয়, এই যেন নিজের আত্মার অর্ধেকের নিজের বুকের মধ্যে আগলে নেওয়ার মৌন অধিকার। এরপর কোনো কথা না বলে চুপচাপ হাঁটা ধরল নিচের দিকে। সিঁড়ির সামনে এসে হঠাৎ যেন থমকে দাঁড়ালো। এরপর পিছনে তাকে রাগী স্বরে গর্জে উঠে পড়ল, আপনারা যেসব ভিডিও করেছেন সেগুলো একটাও যদি সোশ্যাল মিডিয়ায় লিক হয়, তাহলে মায়ান আতিফ খন্দকার কাউকে ছেড়ে কথা বলবে না। আমার পরিবারের একচুলো অপমান হতেও দেব না আমি। চারপাশে নিস্তব্ধ বিমর্ষ, কেউ কোনো কথা বলল না। ওর পরিচয় পেয়ে সবাই আগে ভয় পেয়েছে। তাছাড়া একজন নির্দোষ ফাঁসিয়েছে, তাই গলা দিয়ে কারো কোনো শব্দ বের হলো না। মায়ান সকলের দিকে তাকিয়ে বলল, এখানে যা ঘটেছে, আমার বিরুদ্ধে যে আচরণ আপনারা করেছেন, তার দায় আমার নয়, সম্পূর্ণ আপনারা দায়ী। আমার করে যে মেয়েটা আছে তাকে আমি কয়েক ঘন্টা আগেও চিনতাম না, কিন্তু এখন সে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। ওকে আপনারা আমার ভাগ্যের সাথে ভাগ্যের জুড়ে দিয়েছেন। ওর সাথে বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো। আর আমি মায়ান আভিদ খন্দকার কাপুরুষ নই যে নিজের স্ত্রীর দায়িত্ব নেবার ভয় পালাবো। এবার এতেও ভালো নই যে কেউ আমার স্ত্রীর ইজ্জত নিলামে তুলবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কোনো মহিলা নই আমি যে আমার স্ত্রীর একচুল পরিমাণ ক্ষতি করার কথা ভাববে তাকে আমি নিজের হাতে জবাই করব। তার কণ্ঠে বজ্রের মতো কঠিনতা। সতর্ক করে দিলাম আপনাদের, এই কথাগুলো মাথায় রাখবেন। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি না করে সে নিচের দিকে নেমে যেতে শুরু করলো। পেছন পেছন তার ছায়া হয়ে হাঁটতে লাগলো মাহিদ। সিঁড়ির প্রতিটা ধাপে যেন প্রতিধ্বনিত হচ্ছিল মায়ানের পায়ের শব্দ। অনুকে নিয়ে আর ভয় নয়, ভালোবাসা তার পরিচয়। অনু তার সম্মান, সে তা রক্ষা করতে জানে। চোখে চোখ রেখে দাঁড়াতে যেমন পারে, তেমনই সময় এলে লড়তেও পা পিছায় হয় না। নিচে এসে গাড়িতে অনুকে নিয়ে পেছনে বসলো মায়ান, আর ড্রাইভার সিট নিল মাহিদ। প্রায় ঘন্টাখানেক ধরে চলার পর গাড়ি এসে দাঁড়ালো খন্দকার হাউসের সামনে। ততক্ষণে অনুর ঘুম ছুটে গেছে। এমন সময় হঠাৎ করেই মাহিদের ফোন বেজে উঠল। ফোন বের করতেই দেখলো পুলিশ ইনচার্জ রানা কল করেছে। মাহিদ ফোনটা মায়ানকে দিতেই মায়ান একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। 5 মিনিটের মতো কথা শেষ করে মাহিদকে বলল, তুই একে নিয়ে ভেতরে যা, আমি একটু থানায় যেতে হবে। কিন্তু ভাইয়া তো শরীরের যে অবস্থা, এই ময়লা নিয়ে কিভাবে যাবি? তার চেয়ে বরং ভিতরে চল, ফ্রেশ হয়ে তারপর যাবি। আচ্ছা ঠিক আছে, তুই একে নিয়ে আয়, আমার সময় নেই, আমি ভেতরে গেলাম, এখনই বেরিয়ে যাব। এই বলে মাহিদ অনুকে ফেলে মায়ান চলে গেল ভেতরে। মাহিদ যেন পড়ে গেছে বিপাকে। মাহিদ মাস্ক আর টুপিটা খুলে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে মায়ান ওকে সব বলেছে, কিভাবে কি হয়েছে। মাহিদ গাড়ির পেছনে গিয়ে অনুকে বের করলো, তারপর বলল, আপনি হাঁটতে পারবেন তো? অনু সবটা মনে না থাকলেও এটুকু মনে আছে যে ওকে কেউ বিয়ে করেছে। হয়তো এটাই সেই বর, না হলে অন্য কেউ তো আর ওকে এত যত্ন করে নিয়ে আসবে না। সে হঠাৎ মাহিদের গলা জড়িয়ে ধরে বলল, আপনি তো আমার বর, আর আমার বর থাকতে আমি কেন হেঁটে শ্বশুর বাড়িতে ঢুকবো? মাহিদ অনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লাফিয়ে পিছিয়ে গিয়ে বলল, তবা তবা, কি করছেন? আমি আপনার বর হতে যাব কেন? আপনার বর আমার ভাইয়া। ফাজলামো করার জায়গা পান না তাই না? আমার বরকে আমি চিনি না ভেবেছেন? 2 বছর থেকে আপনাকে ভালোবাসি, হয়তো সাহস করে সামনে আসতে পারিনি। আপনার থানার সামনেও আমি গিয়েছি কয়েকবার, কিন্তু আপনাকে দেখতে পাইনি। কিন্তু গত রাতে আপনি যখন আমাকে বাঁচাতে এলেন, তখন জানেন আমি কি খুশি হয়েছিলাম? এটা ভেবে আমার গর্ব হচ্ছিল যে আমার ক্রাশ আমাকে বাঁচিয়েছে। মাহির চোখ বড় করে তাকিয়ে আছে। একটা মেয়ের ইজ্জত যাওয়ার সময় সেই মেয়েটা ভয়ে থাকে
আর নাকি গর্ব করে। হায় আল্লাহ, কোন মেয়েকে এই খন্দকার হাউসে নিয়ে এসেছে? মাহিদ এবার অনুকে প্রশ্ন করলো, তাহলে তো তুমি চিনেছিলে আমিই ছিলাম, আর এখন তোমার জ্ঞানও ছিল, তাহলে তুমি ওই লোকগুলোকে কিছু বলনি কেন? কি যে বলেন, ওদের বললে কি আর আমি আপনাকে পেতাম? আর হুঁশ ছাড়া কি কখনো কারো বিয়ে পড়ানো সম্ভব হয় বলুন? আমার হুঁশ ছিল বিধায় তো কবুল বলতে পেরেছি। আপনার মতো বড় একজন মানুষ আমাকে বিয়ে করবে, এটা তো আমার স্বপ্নেই ছিল। কিন্তু গত রাতে যখন দেখলাম আমার স্বপ্নটা পূর্ণ হচ্ছে, তখন হাতছাড়া করবো কেন? আপনার কোনো স্বপ্ন পূরণ হতে নিলে আপনি কি তা থামিয়ে দিতেন? আচ্ছা, এই ব্যাপার, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই যে আমার চরিত্র দাগটা যে লাগলো, সেটা এখন কি করব? আরে ধুর, আপনিও না এই বুদ্ধি নিয়ে ডিএসপি হয়েছেন, কি করিন বলুন তো? আরে আমরা বাঙালি, কয়দিন হয়তো আমাদের টপিক চলবে, কিন্তু দেখবেন যখনই অন্য কোনো নিউজ হেডলাইনে আসবে, তখনই আপন মানুষগুলোই আপনি আমাদের এই জিনিসটা ভুলে যাবে। মাহির যেন অনুর একের পর এক যুক্তিগুলো শুনে থ হয়ে গেছে, কোনো কথাই আর বের হচ্ছে না ওর মুখ দিয়ে। মনে মনে আনন্দ পেল এই ভেবে যে যাক, বাড়িতে তাহলে আরও একটা তার ছিঁড়া যোগ হলো, বিশেষ করে মায়ান এখন জব্দ হবে, এটা ভেবে তো তার আর খুশি কে দেখে। অনুর দিকে তাকিয়ে হঠাৎ করে শব্দ করে হেসে উঠল সে, আর অনুর হাসির কারণ বুঝতে না পেরে হ্যাবলার মতো তাকিয়ে রইল মাহিদের দিকে। তেজগাঁও থানা, ভোরের আলোয় মরিন, চাপা গন্ধ ভারী। কনফারেন্সের রুম, ঘরের চারপাশে লম্বা একটা কাঠের টেবিলের চারপাশে বসে আছে ইনচার্জ রানা, তুষার, SI রফিক, কনস্টেবল জামাল সহ কয়েকজন কর্মকর্তা। আর টেবিলের সম্মানিত প্রধান প্রান্তে বসে আছে ডিএসপি মায়ান ওয়াদিদ খন্দকার। চোখে চাপা ক্লান্তি, কিন্তু গলায় দৃঢ়তা। ঘরের নিস্তব্ধতা টানটান উত্তেজনা। ঘরের বাতাস থমকে আছে। সামনে স্ক্রিনে স্থির হয়ে থাকা ছবিতে একটা ভয়াবহ দৃশ্য, একটা শরীর, মহিলার পচে যাওয়া মাংস, ফাটা জামা, কিন্তু মাথা নেই। রানা ছবিটার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, স্যার, মাথায় নেই লাশটাকে নিয়ে নতুন কোনো অগ্রগতি নেই। ময়নাতদন্তের রিপোর্টেও শরীরের পরিচয় নির্ধারণ করা যায়নি। যদিও রিপোর্ট এখনও আসেনি আমাদের হাতে, তবে ফরেন্সিক ডাক্তার কল করেছিলেন। এখনও মাথাটা মেলেনি, শরীরটাও রীতিমতো বিকৃত, ঠিকমতো চেনার উপায় নেই। মনে হচ্ছে কেউ খুব সুপরিকল্পিতভাবে এই কাজটি করেছে। SI রফিক বললেন, স্যার, আপনাকে দৃশ্যতামূলক শাস্তি দিতে চাইলে বা ভয় দেখাতে চাইলে মাথা কেটে শরীর ফেলে রেখে দেওয়ার একটা মেসেজও হতে পারে। ঘরের বাতাস কাঁপতে লাগলো এক অদৃশ্য স্বীকারোক্তিতে। একটা লাশ পাওয়া গেছে, অথচ তার মাথা এখন পাওয়া যায়নি। অথচ চুপ থাকলেও মায়ের এবার গম্ভীর স্বরে বলল, কোনো নিখোঁজ ডায়েরির সাথে মিলল না, কিংবা কেউ নতুন করে কোনো নিখোঁজ ডায়েরি লিখেনি। SI রফিক বলল, না স্যার, কয়েকটা ফাইল চেক করেছি, একটাও 100% ম্যাচ করছে না। তবে একটা বিষয় অদ্ভুত, যে জায়গা লাশটি পাওয়া গেছে সেই পরিত্যক্ত এলাকায় প্রায় 2 সপ্তাহ যাবৎ কোনো লোকজন যেত না। সকলেই নাকি ভয় পায় ওই জায়গাটাকে, ওখানে নাকি ভূতের উপদ্রব অনেক। ডিএসপি মায়ান উঠে দাঁড়ালো, চোখ স্ক্রিনের ছবিতে আটকে রেখে বলল, এই খুনটা কোনো সাধারণ ক্রাইম না। খুনি চায় যেন মৃত দেহটাকে কেউ না চিনতে পারে, মানে এটা একটা বার্তা হতে পারে কারোর জন্য, আর না হয়তো কেউ তার রাগের বশবর্তী হয়ে এই কাজটি করে ফেলেছে। ইনচার্জ রানা বলল, স্যার, মিডিয়া এখনো কিছু যায়নি, আপনার নির্দেশ অনুযায়ী সব চাপা রাখা হয়েছে, কিন্তু আমরা বেশিক্ষণ আর কিছু চাপা রাখতে পারবো না। মায়ার গম্ভীর কণ্ঠে বলল, বুঝলাম, আমরা আগে মাথাটা খুঁজে বের করব, সেটা না পেলে কোনো প্রমাণ থাকবে না। আরেকটা কথা, অবৈধ চামড়া কারখানা, লোকাল কাঁসাই ঘর, রাস্তা ছেলেদের খবর, সব জায়গায় নজরে রাখো। এই খুন খালি খুনিই নয়, একটা শহরের বুকে ভয় ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনার চক্রান্ত। ঘরে অদ্ভুত চাপা নীরবতা। মায়ান চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমরা খুনিকে খুঁজে বের করব, মাথাটা পাওয়া না গেলে আমরাই ওকে পরিচিত দেব, এমনভাবে নাটক সাজাবো যে আমরা মাথা পেয়ে গেছি, আর শহরে অ্যালার্ট জারি করে বলবো, তাহলে হয়তো খুনির মনে ভয় ঢুকবে। আমি কখনো কোনো কেস হারাইনি, ইনশাল্লাহ এটা তো জয়ী হব আমরা, এটা আমি প্রতিজ্ঞা করছি। ঠিক তখনই দরজার ঠকঠক শব্দ হলো। একজন অফিসার হাতে প্যাকেট মোড়ানো একটা রিপোর্ট নিয়ে ভেতরে এলো। এরপর একটা মায়ানের সামনে দিয়ে বলল, স্যার, ফরেন্সিক রিপোর্টটা এসেছে,
আর এই পেন ড্রাইভ এ গলির সিসিটিভি ফুটেজ রয়েছে। মায়ান চুপচাপ ফাইলটা হাতে নিয়ে ধীরে ধীরে ফাইল খুলল। রিপোর্টের প্রথম পাতায় সোজা ভাষায় লেখা ছিল, আনপ্রেডিক্টেবল ফিমেল বডি, এজ অ্যাপ্রক্স 20/21, মাল্টিপল সিঙ্গল অফ ফিজিক্যাল অ্যাজ ওয়েলস, কেস অফ ডেথ ইন্টারনাল hemorrhage and asphyxics, presence of tumor is multiple areas, indirectly a respect sexual assessed by multiple individuals, estimate number 8 to 9, preparation। এই মুহূর্তে যেন ঘরটা স্থির হয়ে গেল। মায়ের চেয়ারে বসে ছিল, রিপোর্টটা পড়ে উঠে দাঁড়ালো, চোখের নিচে কালচে ছায়া, কপাল কুঁচকে আছে ওর, মনের ভেতর আগুন জ্বলে উঠেছে, কিন্তু মুখে যে আগুনের শব্দ নেই, আছে এক দহনশীল নীরবতা। তুষার আস্তে করে বলল, স্যার, মেয়েটার শরীরে কিছু অদ্ভুত সিগারেট বার্নও পাওয়া গেছে। হয়তো শরীরের অত্যাচারের পাশাপাশি সাইকোলজিক্যাল টর্চারও করা হয়েছে। এমনকি মৃত্যুর আগে অন্তত কয়েক ঘন্টা বেঁচে ছিল, মানে এই নির্যাতনের পুরোটাও অনুভব করেছে। মায়ের চোখ বন্ধ করলো, একবার গভীরভাবে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, 7-8 জন মিলে একের পর এক ধর্ষণ করে গেছে, শ্বাসরোধ করে হত্যা করেছে, এরপর মাথা কেটে ফেলেছে। ওকে ওরা শুধু মেরেই ফেলেনি, ওর আত্মা, ওর শরীর, ওর পরিচয় সব কিছু মিলে মাটিতে মিশিয়ে দিয়েছে। এটা কেবল খুন নয়, এটা কয়েকটা পশুর রক্তে মাখা বিকৃত প্রতিচ্ছবি। একটু থেমে মায়ান আবার বলল, এই খুনিদের খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক, ওদের আমরা চাই। রফিক এবার মুখ তুলে বলল, তারপর বলল, এখন আমাদের জন্য আপনাদের কি নির্দেশ স্যার? মায়ান গলার শীতল অথচ কাঁপন ধরানো দৃঢ়তা নিয়ে বলল, প্রথমে কাজ, মেয়েটার মাথা খুঁজে বের করো। এরপর খুনের আশেপাশে স্থানীয় কোনো গ্যাং, ল্যাম্প পোস্ট, ছায়ার দাঁড়িয়ে থাকা বকাটে কারো নাম আসলে তাকে আমার সামনে নিয়ে এসো। কারো ক্ষমতা এখানে থাকবে না। এরপর মায়ান পেন ড্রাইভটা তুষার হাতে দিয়ে সেটার ভিডিও দেখাতে বললো। তুষার ল্যাপটপে সেটা সেট করে সামনে ধরলো। রুমের বাতি নিভিয়ে দেওয়া হলো, শুধু স্ক্রিনের আলোর চারদিকে কাঁপা কাঁপা ছায়া। ভিডিও শুরু হলো। একটা বাইক এসে থামলো ঘটনাস্থলে, খুব কাছে। চালক হেলমেট পরা। ধীরে ধীরে সে চারপাশে নজর রাখলো। চারপাশে কারো চলাফেরার নিশ্চিন্ত হয়ে আছে কিনা কেউ দেখে নিল। তারপর সে ফোনে কথা বলতে শুরু করলো। ভিডিওতে শব্দ নেই, কিন্তু চোখ মুখের ভঙ্গিমায় বোঝা যায় সে কোনো নির্দেশ দিচ্ছে। প্রায় 10 মিনিট পর একটা কালো মাইক্রোবাস আসে। মাইক্রোবাস সরাসরি বাইকের পেছনে দাঁড়ায়। দরজা খুলে দুজন লোক কিছু একটা নামিয়ে ফেলে রাস্তার পাশে। ছবিতে সেই মৃতদেহ, মাথা ছাড়া, সব কাজগুলো গুছিয়ে করা, দ্রুত চলে যায়। তখনই ঘটে দৃশ্যটা সবচেয়ে গা শিউরে ওঠা। হেলমেট পরা বাইকওয়ালা ছেলেটি ধীরে ধীরে ক্যামেরার সামনে এসে দাঁড়ায়, একটু সময় নেয়, তারপর হেলমেট খুলে ফেলে। হঠাৎই সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। স্ক্রিনে ফুটে ওঠে এক চেনা মুখ, অনু, -3, যাকে সে গতকাল রাতের আধারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে নিজের ঘরে এনেছে, যার নিজস্ব শরীরকে কোলে নিয়ে বাড়িতে ফিরেছে। সে এখন খন্দকার হাউজে রয়েছে। ভিডিওতে অনুর মুখ তখন এক অদ্ভুত বিকৃত হাসি, চোখ দুটো লালচে, জলজল করছে, ঠোঁট বাঁকা করে টেনে সে বিকৃত ভঙ্গিতে হেসে উঠল। তারপর কোমর থেকে একটা গান বের করে সিসিটিভির ক্যামেরায় গুলি চালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ভিডিও থেমে যায়। ঘর জুড়ে নিস্তব্ধ বিস্ফোরণ। সবাই স্তব্ধ চোখে তাকিয়ে আছে, চোখে ভয় মেশানো সংশয়। কিন্তু মায়ান যেন পাথর হয়ে গেছে, চোখ দুটো অদ্ভুত রকম ফাঁকা, অথচ ভেতরটা চিৎকার করছে। একটা মুহূর্ত সে শুধু ফিসফিস করে বলল, এটা হতে পারে না, এটা তো অনু। কিন্তু যখন এটা চলেছে তখন তো অনুর সামনে আমি ছিলাম, তাহলে অনু এখানে কি করে আসবে? আর এটা যদি অনু হয়, তাহলে আমার সামনে সেটা কে ছিল? একটা কাচের দেওয়াল ভেঙে পড়ার মতো ভেতরটা গুড়িয়ে যাচ্ছে মায়ানের। ও বাপরে, পর্বটা এখানে কীরকমভাবে শেষ হয়ে গেল না? অনু, আচ্ছা আমার কি মনে হচ্ছে জানেন, এখানে এই অনু আছে না, অনুরও কোনো জমজ বোন টোন আছে হয়তো, যেমন মায়ানরা 2 ভাই, সেরকম অনুরও কোনো একটা বোন আছে। এটাই হতে পারে, নাহলে অনুই হতে পারে। অনুও যেরকম খেল দেখাচ্ছে, ক্রাশকে বিয়ে করলো।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।